হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা প্রোডাক্ট অফ টু ভ্যাক্টরস দুটি ভ্যাক্টরের গুণ চ্যাপ্টারের বর্ণনামূলক প্রশ্নগুলি আলোচনা করছিলাম। সেখানে আমরা 26 দাগের 2 অবধি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে 26 দাগের 3 থেকে শুরু করে বাকি প্রশ্নগুলি আলোচনা করব এবং এটি আমাদের শেষ ভিডিও হবে এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং যদি কেউ এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো পরবর্তী 26 দাগের 3 কোশ্চেনটা, এ ভ্যাক্টর একটা দেওয়া আছে, সেই ভ্যাক্টরকে দুটি ভ্যাক্টরের সমষ্টির আকারে প্রকাশ করতে হবে, যাদের মধ্যে একটি ভ্যাক্টর বি ভ্যাক্টরের সমান্তরাল হবে এবং অন্য ভ্যাক্টরটি বি ভ্যাক্টরের ওপর লম্ব হবে। তো সবার প্রথমে আমরা মনে করব যে A1 ভ্যাক্টর এবং A2 ভ্যাক্টর এদের সমষ্টি হচ্ছে এ ভ্যাক্টর, অর্থাৎ এ ভ্যাক্টরকে আমরা দুটা ভ্যাক্টরের সমষ্টি আকারে লিখলাম। এখন তার মধ্যে একটি ভ্যাক্টর বি ভ্যাক্টরের সমান্তরাল হবে, অর্থাৎ আমি মনে করব যে A1 ভ্যাক্টরটি বি ভ্যাক্টরের সমান্তরাল হবে এবং বাকি যে অন্য ভ্যাক্টরটি অর্থাৎ A2 ভ্যাক্টরটি এটি বি ভ্যাক্টরের উপর লম্ব হবে। সেটা আমি ধরে নিয়ে আমি এই A1 ভ্যাক্টর এবং A2 ভ্যাক্টরটি বের করে দেখাবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। মনে করি এ ভ্যাক্টরকে দুটি ভ্যাক্টর A1 ভ্যাক্টর এবং A2 ভ্যাক্টর এর যোগফল হিসেবে প্রকাশ করা যায়, যেখানে A1 ভ্যাক্টরটি বি ভ্যাক্টরের সমান্তরাল এবং এই A2 ভ্যাক্টরটি এই বি ভ্যাক্টরের ওপর লম্ব, এটা ধরে নিলাম। এখন যেহেতু A1 ভ্যাক্টরটি বি ভ্যাক্টরের ওপর লম্ব বা A1 ভ্যাক্টরটি বি ভ্যাক্টরের সঙ্গে সমান্তরাল, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি না A1 ভ্যাক্টর সমান লিখতে পারি ল্যামডা ইন্টু বি ভ্যাক্টর। তাই তো, যদি A1 ভ্যাক্টরটি এবং বি ভ্যাক্টরটি যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে যে কোনো একটা স্কেলার গুণ করে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে যদি বি ভ্যাক্টর মানটা বসাই, বি ভ্যাক্টর দেখো এই যে দেওয়া আছে 3i ক্যাপ প্লাস কে ক্যাপ, এখান থেকে তুমি পাচ্ছ 3 ল্যামডা আই ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু কে ক্যাপ। তাহলে ফাইনালি তুমি A1 ভ্যাক্টরটি পেলে 3 ল্যামডা আই ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু কে ক্যাপ। এখন যেহেতু আমরা এ ভ্যাক্টরকে A1 এবং A2 এই দুটি ভ্যাক্টর সমষ্টি আকারে লিখেছি, তাহলে এখান থেকে আমরা এ ভ্যাক্টর সমান লিখতেই পারি A1 ভ্যাক্টর প্লাস A2 ভ্যাক্টর। তাই তো, ওটাকে আমি আবার একটু এখানে লিখে নিচ্ছি। এখানে এ ভ্যাক্টর সমান আমরা জানি A1 ভ্যাক্টর প্লাস A2 ভ্যাক্টর। এখন দেখো তো আমরা A2 ভ্যাক্টর সমান কি বলতে পারি না এ ভ্যাক্টর মাইনাস A1 ভ্যাক্টর, এ ভ্যাক্টর মাইনাস A1 ভ্যাক্টর। এখন দেখো এই এ ভ্যাক্টরের মান দেওয়া আছে, আমি এখানে বসাচ্ছি 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ মাইনাস A1 ভ্যাক্টর মান দেখো তুমি কিছুক্ষণ আগেই পেলে, তাই এটা এখানে বসাও 3 ল্যামডা আই ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু কে ক্যাপ। তাহলে দেখো তো তুমি A2 ভ্যাক্টরটি কত পাচ্ছ, 5 মাইনাস 3 ল্যামডা আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ আর 5 মাইনাস ল্যামডা ইন্টু কে ক্যাপ। তাহলে A2 ভ্যাক্টর A1 ভ্যাক্টর এখন তুমি এই দুটি ভ্যাক্টর পেলে। এখন দেখো আমরা ধরে নিয়েছি যে এই A2 ভ্যাক্টরটি হচ্ছে বি ভ্যাক্টরের উপর লম্ব। তাই তো, এই A2 ভ্যাক্টর যে ভ্যাক্টরটি পেলাম এটা বি ভ্যাক্টরের উপর লম্ব। এখন যদি এই A2 ভ্যাক্টর আর বি ভ্যাক্টর এদের যে ডট প্রোডাক্ট বের করা হয় তাহলে অ্যান্সার কত পাবো, যেহেতু লম্ব তাহলে ডট প্রোডাক্ট অবশ্যই এদের 0 হবে। তাহলে আমরা একটু লিখে নিই, যেহেতু এই A2 ভ্যাক্টর ও বি ভ্যাক্টর পরস্পর লম্ব, ভ্যাক্টরের ওপর লম্ব, অতএব আমরা কি লিখতে পারি, অতএব আমরা A2 ভ্যাক্টর ডট B2 ভ্যাক্টর ইকুয়ালস টু 0 লিখতে পারি। এখন দেখো এই A2 ভ্যাক্টর মান আমরা কত পেলাম,
5 minus 3 lambda into I cap minus 2 j cap plus 5 minus lambda into k cap ডট। তো বিটি ভেক্টরটা দেখো কত দেওয়া ছিল, না বিটি ভেক্টরটি দেওয়া ছিল 3 I cap প্লাস কে ক্যাপ। এখন ডান দিকে 0 আছে, এখন এদের তুমি যদি ডট প্রোডাক্ট বের করো তাহলে কত আসবে, 5 minus 3 lambda into 3, তাহলে 3 into 5 minus 3 lambda। এখানে তো যে ক্যাপ নেই, তাহলে এটা -2 থেকে যাবে, না এটা 0 হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে। আর এখানে 5 minus lambda তার সাথে 1 গুণ হবে। তোমরা ডট প্রোডাক্ট করতে প্রত্যেকেই জানো। এখান থেকে তুমি ল্যামডা মান কত পাচ্ছ, 3 5 15 মাইনাস 3 3 9 ল্যামডা, এখানে 5 মাইনাস ল্যামডা ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে 20 মাইনাস 10 ল্যামডা ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি ল্যামডার মানটা পাচ্ছ ল্যামডা ইকুয়ালস টু 2, ল্যামডা মান তুমি 2 পাচ্ছ। তাহলে এই ল্যামডার মানটা যখন তুমি এ ভেক্টর বি ভেক্টরে বসাবে, তখন তুমি A1 আর B1 ভেক্টর যখন বসাবে, তখন A1 ভেক্টর এবং বি ভেক্টর মান তুমি ঠিকঠাক করে পাবে। আচ্ছা আমি এখানে একটু লিখে নিই, ল্যামডা ইকুয়ালস টু 2 বসিয়ে পায়। আচ্ছা বলো তো A1 ভেক্টরটা আমাদের কি বেরিয়েছিল, দেখো A1 ভেক্টরটি আমাদের বেরিয়েছিল, দেখো এখানে দেওয়া আছে 3 ল্যামডা I ক্যাপ প্লাস কে ল্যামডা ইন্টু কে ক্যাপ। এখন তুমি ল্যামডা মানটা 2 বসাও, তাহলে এখানে যদি 2 বসাও তাহলে 3 দুগুণে 6 I ক্যাপ হবে, আর এখানে 2 বসালে 2 কে ক্যাপ। তাহলে এটি হচ্ছে তোমার A1 ভেক্টরটি। একই রকমভাবে তুমি A2 ভেক্টরটি বের করো। A2 ভেক্টরটি দেখো তোমার বেরিয়েছিল 5 minus 3 lambda into 5 minus 3 lambda into I cap minus 2 j cap plus 5 minus lambda into k cap। এখানে তুমি ল্যামডা মানটা বসো, তাহলে 5 মাইনাস ল্যামডা মানটা 2 বসালে 3 দুগুণে 6 হচ্ছে নাকি, I cap মাইনাস 2 j cap প্লাস 5 মাইনাস ল্যামডা মান 2 মানে k cap। তাহলে কী পাচ্ছ, মাইনাস 1 I cap মাইনাস 2 j cap প্লাস 3 k cap। এটি হচ্ছে তোমার A2 ভেক্টরটি। এখন তুমি ওই ফাইনালি এরপরে তাহলে এ ভেক্টরটি লিখে দাও। এখন এ ভেক্টরকে দুটি ভেক্টরের সমষ্টির আকারে প্রকাশ করলে এ ভেক্টরটি তাহলে কী হবে, আমাদের কী ছিল, এ ভেক্টর সমান ছিল A1 ভেক্টর প্লাস A2 ভেক্টর, তাই তো। এখন তুমি দেখো A1 ভেক্টর কত পেয়েছো, এখানে 6 I ক্যাপ প্লাস 2 কে ক্যাপ প্লাস A2 ভেক্টরটি পেলে -1 I ক্যাপ মাইনাস 2 j ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে ফাইনালি তুমি এ ভেক্টর যেটা পাচ্ছ সেটি হচ্ছে 5 I ক্যাপ মাইনাস 2 j ক্যাপ 5 কে ক্যাপ। তাহলে এটি হচ্ছে এ ভেক্টরটি এখানে বের করা প্রয়োজন নেই। এখানে যেটা চাইছিল যে এ ভেক্টর বি ভেক্টর সমষ্টি আকারে লিখতে বলছিল, তাহলে এই যে A1 প্লাস A2 এভাবে লিখলেই হয়ে যাবে, এটাই অ্যান্সার হবে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 27। যদি এ ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর অথবা বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর হয়, তবে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 হবে। একটি উদাহরণের সাহায্যে দেখা যাচ্ছে এই বিবৃতির বিপরীতে বিবৃতি সত্য নাও হতে পারে। এখন তুমি দেখো এ ভেক্টর বলছে 0 ভেক্টর অথবা বি ভেক্টর 0 ভেক্টর, যদি হয় তাহলে এ ভেক্টর বি ভেক্টর ডট প্রোডাক্ট বলছে সবসময় 0 হবেই। এর বিপরীত বক্তব্য বা বিপরীত বিবৃতি মানে কি, যদি এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি এ ভেক্টর ইকুয়ালস টু 0 অথবা বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর হতেই হবে। মানে এটা যদি আমি 0 পাই, তাহলে কি এই দুটোর মধ্যে কোনো না কোনো একটাকে 0 হতেই হবে কি। তো এটা যে সবসময় সত্য নয়, সেটা তো একটা উদাহরণের মাধ্যমে দেখাতে বলছে। তো সর্বপ্রথমে আমি দুটি ভেক্টর ধরে নেব। তাহলে ধরি একটি ভেক্টর ধরলাম এ ভেক্টর, যেটা আমি ধরলাম I ক্যাপ, এবং একটি ভেক্টর ধরলাম বি ভেক্টর, যেটা ধরলাম জে ক্যাপ। এখন তোমরা দেখতেই পাচ্ছ এ ভেক্টর বি ভেক্টর দুটোই কিন্তু কোনোটা শূন্য ভেক্টর নয় এরকম ভেক্টর। আচ্ছা এখানে এ ভেক্টর অবশ্যই নট ইকুয়ালস টু 0 ভেক্টর এবং বি ভেক্টর নট ইকুয়ালস টু 0 ভেক্টর। এখন এদের আমরা চলো ডট প্রোডাক্ট বের করি, এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে কত হবে, এ ভেক্টর হচ্ছে I ক্যাপ ডট যে ভেক্টর হচ্ছে এ বি ভেক্টর হচ্ছে জে ক্যাপ। তাহলে I ক্যাপ এবং জে ক্যাপে তুমি যদি ডট প্রোডাক্ট বের করো তাহলে কত হয়, 0 হয়। দেখো এটা তোমাদের নোটসে লেখানো হয়েছিল, I ক্যাপ ডট জে ক্যাপ
ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 ভেক্টর। তাহলে এ ভেক্টর বি ভেক্টরের ডট প্রোডাক্ট তুমি 0 পেলে। আচ্ছা তুমি বলো তো এ ভেক্টর বি ভেক্টর কোনোটাই কি শূন্য ভেক্টর ছিল না। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারি যে ডট প্রোডাক্ট 0 হলেই এ ভেক্টর বি ভেক্টরকে শূন্য ভেক্টর হতে হবে কোনো একটাকে। এটা কিন্তু সবসময় সত্য নয়। হ্যাঁ, কোনো সময় ঠিক আছে, কিন্তু সবসময় সত্য হবে সেটা কিন্তু বলা ভুল। অতএব তাহলে এখানে অ্যান্সারটা আমি লিখে দিই। সুতরাং আমরা এখানে এমন একটি উদাহরণ পেলাম যেখানে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়ালস টু 0 কিন্তু এ ভেক্টর নট ইকুয়ালস টু 0 এবং বি ভেক্টর নট ইকুয়ালস টু 0 ভেক্টর। এর কারণ হলো যখন দুটি ভেক্টর অশূন্য ভেক্টর পরস্পর লম্ব হয় তখন তাদের ডট গুণফল 0 হয়। অতএব এর বিপরীত বিবৃতিটি সত্য নাও হতে পারে। বোঝা গেছে? নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 28। এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটি ভেক্টর দেওয়া আছে। এখন একটি ভেক্টর আর ভেক্টর লেখো, নির্ণয় করো যা এ ভেক্টর বি ভেক্টর উভয়ের ওপরে লম্ব হবে এবং ওই ভেক্টরটি আবার সি ভেক্টর সঙ্গে ডট প্রোডাক্ট করলে তুমি 91 পাবে, মানে অর্থাৎ এই সম্বন্ধটাকে স্যাটিসফাই করবে। তাহলে ওই আর ভেক্টরের মানটা চাইছে। এখন 26 দাগের একের যে কোশ্চেনটা ছিল এক্স্যাক্টলি এই কোশ্চেনটার হুবহু একটি কোশ্চেন ছিল। তো তোমরা প্রত্যেকে 26 দাগের একের কোশ্চেনটা ভালো করে দেখো, বোঝো এবং এই 28 দাগের একের কোশ্চেনটা করো। ঠিক আছে, তাহলে এটা তোমাদের বাড়ি কাজ থাকলো। আর নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 29। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর অবস্থান ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর হলে প্রমাণ করো যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এটা হবে, তোমাকে দেখাতে হবে। এখন দেখো আমি একটা ত্রিভুজ ছোট্ট করে এঁকে নিয়েছি, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, যাদের অবস্থান ভেক্টরগুলো যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এখন আমরা কিভাবে ক্ষেত্রফলটা বের করব না, প্রথমে আমরা এ বি ভেক্টরটি নির্ণয় করব, তারপরে আমরা এসি ভেক্টর নির্ণয় করব এবং এই এবি ভেক্টর এসি ভেক্টর হচ্ছে দুটি সন্নিহিত বাহু, এদের আমরা ক্রস প্রোডাক্ট বের করব এবং সেই ক্রস প্রোডাক্টের মান বের করে যে ভেক্টরটি পাবো তার মান বের করে যদি আমরা হাফ তার সাথে গুণ করি তাহলেই কিন্তু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদের বের হয়ে যাবে। তো সবার প্রথমে চলো আমরা এবি এবং এসি ভেক্টরটি বের করি। তাহলে এবি ভেক্টরটি কী হবে, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে বি ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর। একই রকমভাবে দেখো যদি আমরা এসি ভেক্টরটি বের করি তাহলে হচ্ছে সি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ সি ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ এ ভেক্টর। তাহলে এইভাবে আমরা এবি এবং এসি এবং যদি একই রকম বিসি বের করতাম তাহলে বিসিটাও দেখো কী হবে, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি ভেক্টর মাইনাস বি ভেক্টর হতো। কিন্তু এক্ষেত্রে আমার এই বিসি ভেক্টরের কোনো দরকার নেই, তাহলে একটু লিখে নিই যে এবি ও এসি বাহু দুটি সন্নিহিত বাহু। এখন লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ফর্মুলা বলো কী হবে, হাফ ইন্টু এবি ভেক্টর ক্রস এসি ভেক্টর, হাফ ইন্টু দেখো এই এবি ভেক্টরের তুমি পেয়েছো বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ক্রস এসি ভেক্টরটি তুমি পেয়েছো সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। ঠিক আছে, এখন তুমি যদি এদেরকে ক্রস প্রোডাক্ট করো তাহলে কি পাবে, বি ভেক্টর ক্রস সি ভেক্টর একে ভেঙে দাও প্লাস বি ভেক্টর ক্রস মাইনাস এ ভেক্টর
একই রকমভাবে মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস মাইনাস এ ভেক্টর, এটা পাচ্ছ। এটা হাফ ইন্টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা তুমি পাচ্ছ মাইনাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। আর এটা তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এ ভেক্টরের ক্রস হচ্ছে 0, তাই তো যে কোনো একই ভেক্টর দুটি যদি ক্রস করা হয় তাহলে অ্যান্সার হয় 0, তাহলে এই টার্মসটা থাকছে না। হাফ ইন্টু বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন দেখো মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টরকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সরি এইখানে একটু এটা বি ভেক্টর হবে এবং এটা এ ভেক্টর হবে, তাহলে এই মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টরকে আমরা লিখতে পারি প্লাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, কারণ আমরা জানি যে এ ভেক্টর বি ভেক্টর ক্রসটা মাইনাস বি ভেক্টর এ ভেক্টরের ক্রসের সাথে ইকুয়াল হয়। তাহলে এখানে আমাদের মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর ছিল, তাহলে এটাকে আমরা যদি ঘুরিয়ে দিই মানে চিহ্ন বদলে দিই অর্থাৎ প্লাস করলে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর পাবো। একই রকমভাবে বলো এখান থেকে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাবে সি ভেক্টর ক্রস এ ভেক্টর। ঠিক আছে, এটা এই সমস্ত সূত্রগুলো কিন্তু তোমাদের নোটসের মধ্যে লেখানো আছে অলরেডি, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এটাকে আগে লেখো এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এত বর্গ একক। এখন দেখো তোমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 30, প্রদত্ত এ ভেক্টর বি ভেক্টর যদি সি ভেক্টর এ ভেক্টর ও বি ভেক্টর উভয়ের ওপর লম্ব হয় এবং সি ভেক্টর মান যদি 21 অর্থাৎ 21 হয়, তবে উপাংশের আকারে সি ভেক্টর নির্ণয় করো। এখন দেখো একটা জিনিস, যে সি ভেক্টরটি হচ্ছে এ ভেক্টর বি ভেক্টর উভয়ের ওপরই লম্ব, তাহলে সি ভেক্টরটা আমরা বলতেই পারি যে এ ভেক্টর বি ভেক্টর যে ক্রস প্রোডাক্ট অর্থাৎ এদের ক্রস করে যে ভেক্টরটি পাবো সেই ভেক্টরের সমান্তরাল হবে। তাহলে চলো শুরু করি, যে যেহেতু সি ভেক্টরটি এ ভেক্টর ও বি উভয় ভেক্টরের ওপর লম্ব, তাই সি ভেক্টরটি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর সমান্তরাল হবে। তাই তো যদি দুজনের ওপরই লম্ব হয় তাহলে অবশ্যই সি ভেক্টরটি এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সমান্তরাল হবে। এখন আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টরটি বের করব। দেখো এ ভেক্টর দেওয়া আছে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস কে ক্যাপ, ইন ক্রস বি ভেক্টর দেওয়া আছে i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এখন আমরা প্রত্যেকে জানি যে দুটি ভেক্টরের ভেক্টর গুণ আমাদের ডিটারমিনেন্ট সাহায্যে করতে হয়, তো লিখো ডিটারমিনেন্ট i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আই ক্যাপের সহগ হচ্ছে এ ভেক্টর ক্ষেত্রে 4, জে ক্যাপের হচ্ছে 5, কে ক্যাপের হচ্ছে -1। বি ভেক্টরের ক্ষেত্রে আই ক্যাপের সহগ 1, জে ক্যাপের -4, কে ক্যাপের 5। ডিটারমিনেন্টটা ভেঙে দাও, প্রথমে আই ক্যাপকে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 5 5 25 হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4 1 4, মাইনাস জে ক্যাপকে রাখো, এই স্তম্ভ এই সারি বাদ দাও, তাহলে 4 5 20, এটা -1 প্লাস 1 হয়ে যাবে, প্লাস কে ক্যাপকে রাখো, এটা বাদ দাও, তাহলে -4 4 16, মাইনাস 5 1 5, তাহলে ফাইনালি পাচ্ছ তুমি 21 আই ক্যাপ মাইনাস 21 জে ক্যাপ মাইনাস 21 কে ক্যাপ। তাহলে এ ভেক্টর বি ভেক্টরে ক্রস করে তুমি এই ভেক্টরটি পাচ্ছ। ঠিক আছে, এখন আমরা লিখতে পারি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর একক ভেক্টর হলো, যদি আমি এন ক্যাপ দ্বারা প্রকাশ করি এ ভেক্টর বি ভেক্টর যদি একক ভেক্টর বের করি আর সেটা যদি এন ক্যাপ হয়, তাহলে এর ফর্মুলা কী হবে বলো, এ ভেক্টর ক্রস বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাই তো আমরা এইভাবেই তো যে কোনো একক ভেক্টর নির্ণয় করতে পারি কোনো দুটি ভেক্টরে। ঠিক আছে, এখন এন ক্যাপ সমান তাহলে কী হবে না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর তো তুমি পেলে 21 আই ক্যাপ মাইনাস 21 জে ক্যাপ মাইনাস 21 কে ক্যাপ। এরপরে তুমি যদি মডুলাস অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর বের করো অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানটা বের করো, তাহলে 21টা হোল স্কোয়ার
মাইনাস 21 তার হোল স্কোয়ার মাইনাস 21 তার হোল স্কোয়ার। তাহলে পাচ্ছ 21 আই ক্যাপ। এখান থেকে তুমি যদি 21 কমন নাও তাহলে পড়ে থাকছে আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। আর 21 স্কোয়ার হয় তোমার 441 প্লাস 441 প্লাস 441। তাহলে এখান থেকে পাচ্ছ 21 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ বাই, এটা যোগ করলে তুমি কত পাবে? 4 4 1 4 4 1 4 4 1 3 4 3 12 2 আর 1 12 আর 13 1323 1323 সমান 21 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এখন এটাকে তুমি যদি ভাঙো তাহলে ভাঙলে পাবে 21 √3। 21 21 যদি কেটে দাও তাহলে থাকছে, অর্থাৎ এন ক্যাপ সমান 1/√3 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এটি তুমি একক ভেক্টর পাচ্ছ। এরপরে যেহেতু আমরা লিখতে পারি যেহেতু সি ভেক্টরটি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর সমান্তরাল এবং সি ভেক্টরের মান দেওয়া আছে কত? 21। তাই সি ভেক্টরটি হবে কত হবে না, হবে সি ভেক্টর সমান আছে সি ভেক্টরের মানটা ইন্টু তার একটি একক ভেক্টর। তাহলে এখান থেকে সি ভেক্টর তুমি পাচ্ছ, মান তো 21 বেরিয়েছে, একক ভেক্টর আমরা দেখো বের করেছি। এখান থেকে প্লাস মাইনাস দিতে পারো, 1 প্লাস মাইনাস 1/√3 ইন্টু আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা সি ভেক্টর সমান হচ্ছে, তুমি এটা যদি কাটাকাটি করে দাও তাহলে থাকবে 21/√3 আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। সি ভেক্টর সমান হচ্ছে এটা কাটলে পরে থাকবে প্লাস মাইনাস 7/√3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে সি ভেক্টরটি হলো কত? প্লাস মাইনাস 7/√3 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটা মাইনাস হবে মাইনাস কে ক্যাপ। তাহলে এটি অ্যান্সার হবে, বোঝা গেছে। এরপর দেখো 21 দাগেরটা আমরা ছেড়ে এসেছিলাম। 21 দাগের আমরা 1-2টা কোশ্চেন এখানে করব। তো 21 দাগের একটা দেখো, ভেক্টর পদ্ধতির সাহায্যে দেখাও যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো এটা তোমাকে ভেক্টর পদ্ধতি কাজে লাগিয়ে প্রমাণ করে দেখাতে হবে। তো তার জন্য আমরা এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছি। সেই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, এ বি হচ্ছে বৃত্তটির ব্যাস এবং বৃত্তের উপস্থিত একটি বিন্দু পি। তো ওই পি বিন্দুকে আমরা এর সাথে এবং বি এর সাথে যুক্ত করেছি। এখানে আমি একটি কোণ পাচ্ছি এপিবি। এই কোণটা হচ্ছে আমার অর্ধবৃত্তস্থ কোণ। এই অর্ধবৃত্তস্থ কোণটা সমকোণ তোমাকে দেখাতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি প্রুভ করে দেখাতে হবে। তো এটা আমরা 90 ডিগ্রি কীভাবে দেখাবো? দেখো, পি বিন্দু থেকে এ বিন্দুতে যদি আমরা একটা ভেক্টর কল্পনা করি তাহলে তার নাম কি হবে? পি এ ভেক্টর, তাই তো? একই রকমভাবে পি বিন্দু থেকে বি বিন্দুতে একটা যদি ভেক্টর কল্পনা করি এবং তা হবে পিবি ভেক্টর। এখন এই দুটি ভেক্টরে যদি আমরা ডট প্রোডাক্ট, এই দুটি ভেক্টরের ডট প্রোডাক্ট আমরা 0 বের করতে পারি, তাহলে অবশ্যই বলতে পারি এই দুটি ভেক্টর পরস্পর লম্ব। অর্থাৎ লম্ব হয়ে যায় যদি এই দুটি ভেক্টর পি এ এবং পিবি দুটি ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে অবশ্যই বলতে পারি যে মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, অর্থাৎ আমার সমকোণ। এটা আমি প্রুভ করতে পারবো। তো এটা পি এ পিবি ভেক্টরকে ডাইরেক্টে তো এর ডট প্রোডাক্টটা 0 বের করা যাবে না, তোমাকে কোনো একটা বিন্দু সাপেক্ষে বের করতে হবে। তো আমরা ধরে নেব যে এই যেটা কেন্দ্রবৃত্তর সেটাই আমার মূল বিন্দু। এই সাপেক্ষে আমি বিভিন্ন বিন্দুর অবস্থা ভেক্টরগুলো বের করব। তো চলো শুরু করা যাক। বৃত্তের কেন্দ্র ওকে মূল বিন্দু ধরলে আমি এখান থেকে ও এ একটা ভেক্টর পাচ্ছি এবং একটি ভেক্টর ওবি পাচ্ছি, ও এ আর ওবি ভেক্টর পাচ্ছি। এই ভেক্টর দুটি পরস্পর বিপরীত, তাই তো? ও এ ভেক্টর অভিমুখ দেখো এদিকে, ওবি ভেক্টর অভিমুখ হচ্ছে বির দিকে, তাহলে এটা পরস্পর দুটি ভেক্টর হচ্ছে পরস্পর বিপরীত এবং তাদের মান সমান। বিপরীত হলেও কিন্তু এদের মান সমান। সুতরাং আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এই ওবি ভেক্টর সমান আমরা লিখতেই পারি
মাইনাস অফ ওয়ে ভেক্টর, তাই তো, যেহেতু বিপরীত ভেক্টর তাহলে এভাবে লিখতে পারি। এখন যেহেতু পি বিন্দুটি বৃত্তের পরিধির ওপর একটি বিন্দু, তাহলে আমরা যদি ওপি ভেক্টরটি, ও বিন্দুর সাপেক্ষে এই পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ওপি ভেক্টরটি যদি বের করি এবং তার মান বের করি, তাহলে সেই মানটি দেখো তো ওয়ে ভেক্টর আবার ওবি ভেক্টরের সাথে সমান হবে কিনা, এবং সেটা সমান আমি আর ধরলাম। এখানে লিখে দিচ্ছি যে যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ, বলো হ্যাঁ কি না। দেখো এই ওপি অর্থাৎ এই মূল বিন্দু থেকে এই পরিধির উপর একটি বিন্দু, এ হচ্ছে পরিধির উপর একটি বিন্দু, তাহলে ও এ, ও বি এবং ওপি এই তিনটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এবং এদের মানগুলো আমি আর ধরলাম, এবং আর হচ্ছে যেখানে বৃত্তের ব্যাসার্ধ লিখতে পারি। এখন আবার দেখো যদি আমি এখান থেকে পি এ ভেক্টরটা বের করি, তাহলে বলো তো পি এ ভেক্টর সমান কী হবে। পি এ ভেক্টর সমান আমরা লিখতে পারি ও এ ভেক্টর মাইনাস ও পি ভেক্টর। দেখো মূলবিন্দু সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস মূলবিন্দু সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, তাই তো। একই রকমভাবে বলো পিবি সমান কী লিখতে পারি, না পিবি সমান আমরা লিখতে পারি ওবি মাইনাস ওপি। এখন দেখো তোমরা কিছুক্ষণ আগে দেখলে আমরা ওবির পরিবর্তে আমরা কী লিখতে পারি, মাইনাস অফ ওয়ে লিখতে পারি, তাহলে তুমি মাইনাস অফ ওয়ে লিখো, ওয়ে ভেক্টর মাইনাস অফ ওপি ভেক্টর, তাই তো। এখন দেখো পি এ এবং পিবি দুটি ভেক্টর পেলে এই দুটি ভেক্টরে তুমি ডট প্রোডাক্ট 0 বের করে দেখাও। তো পি এ ভেক্টর ডট পিবি ভেক্টর, পি এ ভেক্টরটি দেখো এখানে লিখি, পি এ ভেক্টরটি কী পেয়েছো, পি এ ভেক্টরটি পেয়েছো ও এ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, এই যে ডট পিবি ভেক্টর তুমি কত পেলে, মাইনাস অফ ও এ ভেক্টর মাইনাস অফ ও মাইনাস অফ ওপি ভেক্টর, তাই তো। এটাকে এবার তুমি ভেঙে দাও, ভাঙলে কী পাবে, মাইনাস অফ ও এ ভেক্টর মাইনাস অফ ওপি ভেক্টর ডট ও এ ভেক্টর প্লাস ওপি ভেক্টর, তাই তো। তুমি যদি এখান থেকে মাইনাস কমন নাও তাহলে এটা প্লাস হয়ে যাবে, এই মাইনাসটা আমি এখানে লিখেছি, কোনো অসুবিধা নেই, লেখা যায়, আর এটা যা আছে তাই। এরপরে দেখো মাইনাস ও এ ভেক্টর ডট ও এ ভেক্টর একটি পাবো মাইনাস ওপি ভেক্টর ডট ওপি ভেক্টর একটি পাবো। এরপরে এটাকে আমরা এরকম লিখতে পারি ও এ ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি ওপি ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার। এখন দেখো যেহেতু এই ও এ ভেক্টর তার হোল স্কোয়ার আর ওপি ভেক্টর তার হোল স্কোয়ার, এ দুটোর মানই কত হচ্ছে, এ দুটির মান হচ্ছে আর, তাই তো। এই ও এ ভেক্টর আর ওপি ভেক্টর দুটির সমান সমান যেটা আর দেওয়া আছে। এখন আমরা এখান থেকে কি পাচ্ছি, তাহলে পি এ ভেক্টর ডট পিবি ভেক্টর তখন কত পাচ্ছি, মাইনাস অফ এটা স্কোয়ারটা বাদ দাও, এটা আর স্কোয়ার, এটা মান আর, তাহলে আর স্কোয়ার পাচ্ছ, তাহলে পি এ ভেক্টর ডট পিবি ভেক্টর সমান পাচ্ছ 0। তাহলে দেখো পি এ ভেক্টর এবং পি ভেক্টর ডট প্রোডাক্ট 0 বের করতে পারলে তাহলে অবশ্যই আমরা কী বলতে পারি যে পি এ এবং পিবি এই দুটি ভেক্টর অন্তর্গত কোণ বা মধ্যবর্তী কোণ কত, 1 সমকোণ। এদের মধ্যবর্তী কোণ কত, 1 সমকোণ মান 90 ডিগ্রি, লম্ব হলেই তো এদের মান ডট প্রোডাক্ট তুমি 0 পাবে, তাই তো। তাহলে এখান থেকে তুমি লিখে দাও যেহেতু পি এ ভেক্টর ডট পি ভেক্টর ইকুয়ালস টু 0, এর অর্থ কি, এর অর্থ হলো পি এ ভেক্টর এবং পি বি ভেক্টর দুটি পরস্পর লম্ব। এখন লম্ব হলে আমরা কি বলতে পারি, ওই অর্ধবৃত্তস্থ কোণ যেটা ছিল এপিবি সেটা আমরা 90 ডিগ্রি বা সমকোণ প্রমাণ করতে পারি। তাহলে এখান থেকে হয়ে গেল আমার প্রমাণিত, বোঝা গেছে। নেক্সট দেখো 21 দাগে 2-এরটা, কোনো সামান্তরিকের কর্ণ দুটি সমান হলে সামান্তরিকটা একটি আয়তক্ষেত্র হবে। তো এখানে আমরা একটা সামান্তরিক এ বি সি ডি এঁকে নিয়েছি, এবং এ বি সি ডি সামান্তরিকের এসি আর বিডি হচ্ছে দুটি কর্ণ। এখন এই দুটি কর্ণ বলছে যদি সমান হয়ে যায় তাহলে সামান্তরিকটা আয়তক্ষেত্র হবে। তো এখন আমি এবিসিডি আমার একটি আয়তক্ষেত্র আছে, এই দুটিকে আমরা সমান করে সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র সেটা প্রমাণ করে দেখাবো। তো সবার প্রথমে আমরা ধরে নিই যে এবিসিডি একটি সামান্তরিক, ধরি এ বি সি ডি একটি সামান্তরিক, পরবর্তী ক্ষেত্রে সেটা আয়তক্ষেত্রে প্রমাণ করব।
এখন এই এ বিন্দু সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা বি ভেক্টর, এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টরকে সি ভেক্টর এবং এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমরা ডি ভেক্টর ধরে নেব। তো এখানে লিখে নিই যে এ বিন্দুর সাপেক্ষে বি, সি আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে বি ভেক্টর, সি ভেক্টর ও ডি ভেক্টর। বোঝা গেছে? এ বিন্দুর সাপেক্ষে বি, সি, ডি বিন্দুর অবস্থান ভেক্টরগুলোকে মনে করলাম বি ভেক্টর, সি ভেক্টর এবং ডি ভেক্টর। এখন সামান্তরিকের যা ধর্ম, সেই ধর্ম অনুযায়ী আমরা কি বলতে পারি যে এডি ভেক্টর সমান বিসি ভেক্টর, এডি ভেক্টর সমান বিসি ভেক্টর। সামান্তরিকের ধর্ম তো এডি ভেক্টর সমান বিসি ভেক্টর, অর্থাৎ দুটি সমান্তরাল হলে আমরা এইভাবে লিখতে পারি ভেক্টর ফর্মে। এখন দেখো এ বিন্দু সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টর, তুমি ডি ভেক্টর ধরেছো। এখন বিসি ভেক্টরটি তাহলে কী হবে? সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে সি ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে বি ভেক্টর, এরকম পাচ্ছ। এখন তুমি যদি এখান থেকে সি ভেক্টর বের করো তাহলে পাবে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। এটা তুমি আপাতত বের করে রাখো। এরপরে যা সামান্তরিকের কর্ণ দুটি কী কী? কর্ণ দুটি হলো একটি এসি ভেক্টর এবং অন্যটি হচ্ছে বিডি ভেক্টর। সামান্তরিকের দুটি কর্ণ হচ্ছে এসি ভেক্টর এবং বিডি ভেক্টর। এখন তুমি দেখো এসি ভেক্টর সমান কী লিখতে পারো? এ বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর মানে সি ভেক্টর। আবার দেখো সি ভেক্টর মানে বোর্ডে বি ভেক্টর প্লাস ডি ভেক্টর। বোঝা গেছে? এরপরে তুমি যদি বিডি ভেক্টরটা বের করো তাহলে পাবে ডি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ ডি ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর অর্থাৎ বি ভেক্টর। তাহলে এইভাবে তুমি দুটি কর্ণের অবস্থান কর্ণের ভেক্টরগুলো তুমি পাচ্ছ, এসি এবং বিডি কর্ণের যে ভেক্টরগুলো সেগুলো তুমি পেলে। এরপরে যেহেতু কর্ণ দুটি সমানের কথা বলছে তাহলে এখানে লিখে দিই যেহেতু কর্ণ দুটি সমান, তাহলে অতএব আমরা কি লিখতে পারি? এসি ভেক্টর সমান বিডি ভেক্টর, এদের মানগুলো সমান হবে, তাই তো? তাহলে এসি ভেক্টর মডিউলাস ইকুয়ালস টু মডিউলাস অফ বিডি ভেক্টর বলতে পারি। এরপরে তুমি যদি মানগুলো বসিয়ে দাও যে এসি ভেক্টর তুমি পেয়েছো বি ভেক্টর প্লাস ডি ভেক্টর মডিউলাস থাকছে, বিডি ভেক্টর তুমি পেয়েছো ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন তুমি যদি উভয় পক্ষে বর্গ করো তাহলে কি পাচ্ছ? এদিকে বর্গ, এদিকে তোমরা লিখে দেবে যে উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে এদিকে পাবে তুমি বি ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার, ডি ভেক্টর মডিউলাস তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু বি ভেক্টর ডট ডি ভেক্টর। এরকম তোমরা বর্গ কিন্তু আমরা এরকম আগেও করেছি, তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি কীভাবে করছি। একই রকমভাবে তুমি এদিকে পাবে মডিউলাস অফ ডি ভেক্টর দ্য হোল স্কোয়ার, মডিউলাস অফ বি ভেক্টর দ্য হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু মডিউলাস অফ ডি ভেক্টর ইন্টু বি ভেক্টর। তাহলে এখান থেকে মডিউলাস অফ বি ভেক্টর, এদিকেও মডিউলাস অফ বি ভেক্টর তুমি কাটতে পারো, ডি ভেক্টর তুমি কাটতে পারো। তাহলে কী পড়ে থাকছে তোমার কাছে? 2 ইন্টু বি ভেক্টর ডট বি ভেক্টর, এদিকে থাকছে মাইনাস 2 ইন্টু ডি ভেক্টর ডট বি ভেক্টর। এখন দেখো ডি ভেক্টর ডট বি ভেক্টরকে তুমি বি ভেক্টর ডট ডি ভেক্টর বলতে পারি, কারণ আমরা জানি যে ডট প্রোডাক্টের ক্ষেত্রে বিনিময় নিয়ম স্যাটিসফাই করে, অর্থাৎ এটাকে আমরা এইভাবে লিখতেই পারি। তাহলে এখানে তুমি পাচ্ছ 2 ইন্টু বি ভেক্টর ডট ডি ভেক্টর সমান মাইনাস 2 ইন্টু বি ভেক্টর ডট বি ভেক্টর। এখন তুমি যদি এটাকে বাঁ দিকে নিয়ে আসো তাহলে তুমি পাবে 4 ইন্টু বি ভেক্টর ডট ডি ভেক্টর। এটা সমান তাহলে তুমি 0 পাচ্ছ। তাহলে বি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়ালস টু তুমি 0 পেলে। এরপরে দেখো যেহেতু এখানে একটু লিখি, যেহেতু বি ভেক্টর ডট ডি ভেক্টর ইকুয়ালস টু 0, অর্থাৎ আমরা কি বলতে পারি? অর্থাৎ আমরা দেখো এই বি ভেক্টরটি কী ছিল না? এ বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাই তো? আর ডি ভেক্টরটি হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এটাকে আমরা বি ভেক্টরকে এ বি ভেক্টর লিখতে পারি, তাই তো? এই বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টরটি ধরেছিলাম বি ভেক্টর, আর ডি ভেক্টরটি হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান ভেক্টর। এখান থেকে আমরা পেলাম যে এ বি ভেক্টর আর এডি ভেক্টর ইকুয়ালস টু এদের ডট প্রোডাক্ট হচ্ছে 0, অর্থাৎ এরা পরস্পর লম্ব, তাই তো? ডট প্রোডাক্ট 0 হলে আমরা কি বলতে পারি? দুটি ভেক্টর পরস্পর লম্ব, অর্থাৎ এ বি ভেক্টর ও এডি ভেক্টর দুটি পরস্পর লম্ব, তাই তো? এরপরে লিখে দিই সুতরাং সামান্তরিকের সন্নিহিত
সন্নিহিত বাহু দুটি পরস্পর লম্ব, অতএব সামান্তরিকটি একটি আয়তক্ষেত্র। এভাবেই আমরা কিন্তু সামান্তরিকটা আয়তক্ষেত্র প্রমাণ করতে পারি। বোঝা গেছে? সেটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে।